রবীন্দ্রনাথ তার প্রশ্ন কবিতায় লিখেছিলেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তবে আজ আমরা দেখাবো বিচারের বাণী কাঁদছে সরবে প্রকাশ্যে। অবিরাম ছুটে চলা এক আদালত থেকে অন্য আদালতে, বছরের পর বছর বিচারালয়ের প্রাঙ্গণ আর বারান্দা জুড়ে বিষণ্ণ মুখে ঘন্টার পর ঘন্টা এরা দাঁড়িয়ে থাকছেন। বিচার প্রার্থীর এই দীর্ঘ মিছিলে আছেন সন্তান কোলে মা, আছেন রোগে ভোগা শরীর নিয়ে হাজিরা দিতে, আছেন বৃদ্ধ সদ্য তারুণ্যে পা রাখা যুবক। শীত থেকে গ্রীষ্ম, বর্ষা থেকে বসন্ত, ঋতু বদল হলেও বিচার প্রার্থী এসব মানুষ একই স্থানে বিচারের প্রতীক্ষায়। 17 বছর ধরে আদালতের ঘরঘাট নিয়ে চলতেছি। 17 বছর পরও আমার মামলার কোনো ফয়সালা, আমার কোনো বিচার পাইনি। আমার এখন বিশ্বাস যে আমি জীবিত থাকাকালীন নিয়ে মামলাটা রায় পাবো কিনা আমার সন্দেহ। আগে ছোটবেলায় শুনতাম যে বলে যে যার জীবনে মামলার সাথে জড়াইছে সে মনে হয় যে জীবনে কোনো পাপ করছে, বাস্তবে এসে সেটা দেখতেছি আর কি। খালি কষ্ট নি মা, কষ্টের কোনো সীমা নাই। আল্লাহ যে মাফ করে দেয় আমার পোলাটা, আমার পোলাই কেউ আল্লাহর কাছে মজি গান গা, কেউ আমার পোলাটা বাড়াইটা আড়াইটা কেউ খারাপ করে পারতো না। বিচার প্রার্থী এসব মানুষের অপেক্ষা কতটা দীর্ঘ হয়। সরেজমিনে সময় সংবাদ যখন খুঁজতে বের হলো, আমরা পেলাম চমকে দেওয়ার মতো কিছু তথ্য। ছোট সময় থেকে ওই শুনতেছি মামলা কষ্ট করছে, আমরা আমাকে বিয়ে দিছে, কষ্টতে বন্ধু থেকে তারা তো পৃথিবীতে বুড়ো হয়ে গেলো। কাকা এখন বুড়ো হয়ে গেছে, কোন দিন মারা যায়। নবাবগঞ্জের শৈলা গ্রামের জ্যোৎস্না মণ্ডল, তার আর্তনাদ আমাদের জানান দিল 57টি বছর বিচারের জন্য আদালতের বারান্দায় চক্কর দিয়েও ভাগ্যে জোটেনি বিচার। আমার বাবা টাকা পয়সা হলে খালি ঢাকা গেছে, ঢাকায় মামলার তারিখ করছে, করে থেকে এরকম ঘোরাঘুরি কইরে শেষ তো আমার বাবা মারাই গেল। টাকা যদি আবার অনেক ডালা পড়তো তাইলে হয়তো হেরা বড় হেরাই করতো না, এই করতে নিচে করতে না, কতবার যে ডিগ্রি হয়েছে। বিচার না পাওয়াতে লক্ষণ মনের ভিতরে কষ্ট রাইখা সে মারা গেছে। যাদের পয়সা আছে তারা হয়তো পয়সার দ্বারায় হয়তো এই বিপদ হইতে আরো মুক্তি পেত। কৃষক নিবারণ প্রামাণিক 1964 সালে নিজের 10 একর জমির অন্যের দখলমুক্ত করতে দ্বারস্থ হন আদালতের। কিন্তু নিম্ন আদালত 35 বছর পর যখন তার পক্ষে রায় দিলেন, ততদিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন নিবারণ। এরপর প্রতিপক্ষের করা হাইকোর্টে আপিলটি নিষ্পত্তি হয়নি গেল 22 বছরে। এরই মাঝে মারা গেছেন নিবারণের ছেলে লক্ষ্মীকান্ত। এখন তার ছেলে ননীগোপাল বয়ে বেড়াচ্ছেন মামলা, কিন্তু জানা নেই কবে আসবে চূড়ান্ত নিষ্পত্তি। আমরা দেওয়ানি কার্যবিধি সংশোধন করতে পারি, বিশেষ করে সমনের চ্যাপ্টারটা কিভাবে সমন জারি হবে, কারণ প্রত্যেকটা মানুষের হাতে এখন সেলফোন আছে। তার মোবাইলে একটা টেক্সট দিতে পারি যে তা আপনার বিরুদ্ধে এই মামলাটা হয়েছে, এবং সেটাকে কোর্ট কনসিডার করতে পারে, সেটাকে আইনের মধ্যে ঢুকাতে হবে। এছাড়া আরও আছে অনেক। আমাদের নিম্ন আদালতের বিচারকের সংকট আছে না, আমার নিম্ন আদালতের নথি রাখার মতো জায়গা নাই। সব লজিস্টিক সাপোর্ট বাড়াতে হবে, প্রযুক্তির ব্যবহার করতে হবে, তাহলে হয়তো কিছুটা মানুষের দীর্ঘসূত্রিতা কমবে। মামলা চক্রে আষ্টে পিষ্টে জড়িয়ে কুড়িগ্রামের এই ভুক্তভোগী গেল 11 বছর ধরে ধর্ষণের বিচার চেয়ে আদালতের বারান্দায় ঘুরছেন। পেশকার দেয় ডেট লম্বা করে 5 মাস 6 মাস এইভাবে ডেট দেয়। উকিলের কাছে যাই, আমি কি করব, পেশকারে ডেট দেয়, আমি কি করব। পেশকারের কাছে গেলে কয় ছাড়ের কথা, কয় ছাড়ে ডেট দেয়, আমি কি করব। এইভাবে আমি আসি দীর্ঘ এই 10 বছর 11 বছরই হয়। 2010 সালে ফেব্রুয়ারিতে কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে করা মামলার বিচার ঝুলে আছে গেল 10 বছর ধরে। দীর্ঘ সময়ে মেলেনি বিচার, জন্ম নেওয়া সন্তান পায়নি স্বীকৃতি। যদিও আইন অনুযায়ী 180 দিনের মধ্যে বিচার পাওয়ার কথা ছিল ধর্ষণের শিকার এই ভুক্তভোগী নারীর।
এদিকে বিচারের দীর্ঘসূত্রিতায় আটকে আছে সিরাজগঞ্জের জিল হোসেনের জীবন। 1975 সালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণটি শিক্ষা জীবনের সনদের জন্য আদালতে মামলা করেছিলেন। 11 বছরের আইনি লড়াই শেষে আদালত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে স্নাতকের সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও কর্তৃপক্ষ সময় নিয়েছে 14 বছর। 47 বছর বয়সে জিল হোসেনের হাতে যখন সার্টিফিকেট পৌঁছালো ততদিনে শেষ হয়েছে তার চাকরির সুযোগ। ক্ষতিপূরণ চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলে 2000 সালে জিল হোসেনকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আদেশ দেন। কিন্তু 2008 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রায়ের বিরুদ্ধে যে আপিল করেছিল তার শুনানি ঝুলে আছে 12টি বছর। মুন্সিপোর্ট, জজকোর্ট, হাইকোর্ট 3 বার যতবার কেস দিয়ে প্রত্যেকবারে সম্পূর্ণভাবে অ্যাডমিট হয়ে যায়। শেষ বয়সে আমার ন্যায্য বিচার চাই। প্রায় 8 থেকে 10 বছর হয়ে গেছে এই কেসের পেছনে আমি নিজেও অনেক দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু এখন এর ফলাফল পাচ্ছি না। বিচারের প্রতীক্ষায় সাংবাদিক সাগর সারোয়ারের বৃদ্ধ মা সালেহা মনির। 2012 সালের 11 ফেব্রুয়ারি নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করা হয় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনিকে। কিন্তু হত্যার 8 বছরে 79 বার সময় নিলেও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা। এখন আমি কাঁদি না, ওই আল্লাহ সুবহান তাআলার কাছে আমি সবসময় নামাজ পড়ে হাত উঠে মুনাজাত করে, আল্লাহ তুমি একদিন না একদিন বিচার করবা। আমি না দেখে যেতে পারি, পরবর্তী প্রজন্ম দেখে যাক, একদিন না একদিন হবেই বিচার। আমি যদি মা হয়ে থাকি, আমি যদি আমার সন্তান জন্ম দিয়ে থাকি, আমি যদি আমার সাগরের গর্ভধারিণী হয়ে থাকি, একদিন না একদিন হবেই এর বিচার। বিচার হয়নি 10 বছর আগে পুরান ঢাকার নিমতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 124 মানুষের মৃত্যুরও। আবাসিক ভবনে রাসায়নিকের গুদাম রাখা মালিক আর তার সহযোগীরা মুক্ত বাতাসেই ঘুরে বেড়াচ্ছে, এমনকি তাদের বিরুদ্ধে হয়নি কোনো মামলা। এই ব্যাপারে অগ্রগতি জানতে সময় সংবাদ যখন বংশাল থানায় পৌঁছায় তখন তাচ্ছিল্যের সাথে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন পুরানো ঘটনা, তার কিছু করার নেই। ওই সময়কালের যেসব অফিসার তারা অনুযায়ী এই বিষয়ে তো অনুযায়ী নেই। বিচারালয়ের ঘাটে ঘাটে পয়সা গুনতে হচ্ছে বিচার প্রার্থী মানুষের, আর তাই আদালতের দরজায় কড়া নাড়তেই নিঃস্ব হচ্ছেন ভুক্তভোগী মানুষ। মামলার নথি দেখা, হাজিরা দেয়া, ওকালতনামায় সই, জামিননামা দেয়া, জামিন শুনানি, যে কোনো সেবায় বকশিশ বা খরচাপাতি ছাড়া এক পাও চলেন না আইনজীবী কিংবা বিচারালয়ের কর্মচারীরা। এখানেই ঘটছে বিচারকের জাল স্বাক্ষরে ভুয়া জামিননামা করে শতাধিক দাগী আসামিকে আদালত থেকে ছাড়ানোর ঘটনা, নারী বিচার প্রার্থীকে যৌন হয়রানি আর সময় মতো এজলাসে বিচার কাজ পরিচালনা না করার ঘটনাও। এমনকি গুরুত্বপূর্ণ সব মামলার প্রয়োজনীয় নথিগুলো ফেলে রাখা হয়েছে অযত্নে, অবহেলায়। ডেটের পর ডেট পড়তেছে, ডেটের পর ডেট পড়তেছে, টাকা টাকা খালি টাকা। প্রত্যেকটা চাইতে আমি চাই কাগজপত্র তোর আমার হারা ঘুষ দিয়ে বুঝলেন, ঘুষ দিয়ে এবার ওরা আইসি আমি হাইকোর্ট করছে। একটা তদবিরকার আছে মাঝামাঝি পর্যায়ে, তাদের শরণাপন্ন হয়। তারপরে যারা বিভিন্ন কোর্টের স্টাফস যারা জালিয়াতির সঙ্গে যুক্ত থাকে, কাগজপত্র ম্যানুফ্যাকচার করার চেষ্টা করে, তাদের সঙ্গে যুক্ত হয়। কিছু লয়ারের সঙ্গে সম্পৃক্ত বড় টাকা অ্যামাউন্টের ভিত্তিতে, এবং একটা দালাল চক্র সক্রিয়। এই সমস্ত ক্ষেত্রে 2-1টা ঘটনা যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে যেত তাহলে কিন্তু এগুলো আর ঘটতো না। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনকভাবে অনেক ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যে কোনো জিনিসের নিয়ে যত বেশি কথা বলি কিংবা যত বেশি এটা নিয়ে শোরগোল করি, চূড়ান্ত বিচারে গিয়ে কিন্তু সেগুলো নিয়ে আমরা হয়তো খেয়ে হারিয়ে ফেলি। এইসব ঘটনায় সাম্প্রতিক সময়ে বিচারিক আদালতের 2 বিচারককে বিচার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উচ্চ আদালতে তদন্ত চলছে 3 জন বিচারপতির বিরুদ্ধে। বিভিন্ন সময় এ ধরনের ঘটনায় এখন পর্যন্ত 50টির মতো মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গত 2 অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এক রায়ের পর্যবেক্ষণে বিচার বিভাগকে জনগণের শেষ আশ্রয়স্থল উল্লেখ করে এখানে সংস্কার আর দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
আদালতগুলোতে বিচারের অপেক্ষায় থাকা 40 লাখ মামলার পরিসংখ্যান তুলে ধরে এর তুলনায় বিচারকের অপর্যাপ্ততার চিত্র উঠে এসেছে সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিফর্ম কমিটি ও জার্মান সংস্থা জিআইজেড-এর সাম্প্রতিক প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে দেশে প্রতি 10 লাখ মানুষের বিচারিক সেবার জন্য আছেন মাত্র 10 জন বিচারক। মামলার জালে শুধু মানুষই নয়, আটকে আছে 41,000 কোটি টাকার বেশি রাজস্ব। সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আর উচ্চ আদালতে এক যুগের বেশি সময় ধরে ঝুলে আছে 27,000 মামলা। বিচার বিভাগের দীর্ঘসূত্রিতাকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী হাজার কোটি টাকার এসব রাজস্ব ফাঁকি দিচ্ছেন বলছেন সংশ্লিষ্টরা। আটকেই থাকা মানে শুধু 41,000 কোটি টাকা আটকেই থাকা না, এর সাথে আরও ভবিষ্যতের কার্যক্রমও বাধাগ্রস্ত হওয়া। কারণ এইটা যদি নিষ্পত্তি হয় তখন এই উদাহরণ দিয়ে আর কেউ মামলা করবে না বা করতে পারবে না। কিন্তু এইটা যেহেতু কোর্টে বিচারাধীন আছে, সুতরাং সামনের যা কিছুই করা হচ্ছে বলা হচ্ছে এটা কোর্টে কেস আছে। এমন অবস্থায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানালেন, বিচারের দীর্ঘসূত্রিতা কমাতে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম চালু হবে, যেখানে শ্রেণীবিন্যাস করে অগ্রাধিকার ভিত্তিতে দীর্ঘদিনের পুরনো মামলাগুলোর নিষ্পত্তি করা হবে আর ডিজিটালাইজেশনের মাধ্যমে রোধ করা হবে জামিন জালিয়াতি। এটা ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া হবে। আমাদের আইনজীবীদের পক্ষ থেকে পুরোনো মামলাগুলো মেনশন করে শুনানি করার জন্য ব্যবস্থা নেবে। এবং আমরা একটা জিনিস করছি যে মামলার শ্রেণী বিভাগ ভাগ করছি। এই যে জামিন জালিয়াতি যা রোধ করতে হলে প্রথমে তো আমাদের ডিজিটালাইজ করতে হবে। যিনি সার্টিফাইড কপি দিবেন, যে আদালত থেকে আমরা সার্টিফাইড কপি তুলে আনবো, সেটা যদি আপলোড করে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু এখানে বসে চেক করে নিতে পারবো এই সার্টিফাইড কপিটা সঠিক কি, এখানে কোনো জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে না কিনা না। এই যদি আমরা যদি ডিজিটালাইজ না করা পর্যন্ত এটা সমস্যা একদম সম্পূর্ণ সমাধান করা সম্ভব হবে না। ফৌজদারি বিচার ব্যবস্থায় 4টি পক্ষ: পুলিশ, রাষ্ট্রপক্ষ, আদালত, কারা কর্তৃপক্ষ। এদের যে কারো একটি ভুলে অপরাধী বেরিয়ে যায় হাসি মুখে, আর নিরাপরাধকে দিন গুনতে হয় কারাগারের অন্ধকার কুঠুরিতে। মিরপুরের বেনারসি কারিগর মোহাম্মদ আরমান, বৃদ্ধা মা, স্ত্রী আর সন্তানকে নিয়ে কোনো মতে দিন কাটানো হতদরিদ্র মানুষটিকে 2016 সালের 27 জানুয়ারি বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় পল্লবী থানা পুলিশ। আরমানকে বলা হয় তার নাম শাহাবুদ্দিন বিহারি, আর মাদক ব্যবসায়ের দায়ে তার 10 বছরের সাজা হয়। পুলিশ করেছিল সকালে বাসার থেকে বাইরে দাঁড়ালাম রাস্তায়, দাঁড়াবার পরে পুলিশ আয়া ধরলো, আসল দারোগা দাম করে একটা পিস্তলের বাড়ি দিয়ে গাড়িতে উড়াই দিল, লয়ে যায় থানায় রাখলো 10-15 মিনিটের মতন। তারপরে কী হলো নিজে বলতে পারি না, যা দেখি আমি ঢাকা মেডিকেল 5-6 দিন পর। ক্রিকেটে যে সময় নামটাকে আমি বললাম এই নাম আমার না, আমার নাম আরমান। ও এই নামে পাঠাই দিল, কোনো কাগজ আইছে এই নামে যাও। ডান্ডা বেরিয়ে একটা লোহা লাগানো আছে, উঠাইছি ছেলেটাকে, উঠাইয়া একটু খাবার দিলাম। ছেলেটা কান্দাকাটি করলে চুপ করাইলাম, চুপ করে মুখটা ধোয়া একটু খাবার দিলাম, খাইলো। খাওয়ার পরে পুলিশ নিয়ে চলে গেল সন্টর জেলে। অন্য মানুষের মামলা আমার ছেলেকে দিয়ে দিছে, নিয়ে যায় 10 বছরের সাজা। আমার ছেলের কোনো ইয়া নাই। বিনা অপরাধে 5 বছর কারাভোগের পর জানা গেল সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন এলাকাতে মুক্ত বাতাসে ঘুরছে, আর তার অপরাধের সাজা ভোগ করছে নিরাপরাধ আরমান। তদন্তে বেরিয়ে আসে শাহাবুদ্দিনের সাথে পল্লবী থানার 4 পুলিশ সদস্যের যোগসাজশের কথা। পরিকল্পিতভাবে এই আরমানকে এই মামলাতে ফাঁসানোর উদ্দেশ্যে এই তদন্তকারী কর্মকর্তা অন্য লোকজনের যোগসাজশে এই কাজটি করেছে। এবার আমরা বলতে চাই, জাস্টিস উইল প্রিভেল, জাস্টিস উইল উইন। স্বাধীনতা আর মুক্তি সংগ্রামের 50তম বছরে বিচারহীনতার কালো দাগ ধুয়ে মুছে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় ন্যায় বিচার পাবে প্রতিটি মানুষ।